শ্রুতিনাটক স্ত্রীর পত্র, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রুতিনাট্যরূপ চৈতালি ঘোষ, অংশগ্রহণে চৈতালি ঘোষ। এখানে তিনটি চরিত্র, মৃণাল, বিন্দু ও শরৎ। শুরু করছি শ্রুতিনাটক স্ত্রীর পত্র। শ্রীচরণ কমলেশু। আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিঠি লিখবার মতো ফাঁকটুকুও পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে। সমুদ্রের ধারে দাঁড়িয়ে আজ আমি জানতে পেরেছি জগৎ ও জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমাদের বেশি দিন লাগেনি, কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। আমার একটা জিনিস তোমাদের ঘরকন্নার বাইরে ছিল, সেটা তোমরা কেউ জানতে না। আমি লুকিয়ে কবিতা লিখতুম, সে ছাই বাঁশ যাই হোক না কেন, সেইখানেই আমার মুক্তি, সেইখানেই আমি। দুঃখ বলতে লোকে যা বোঝে, তোমাদের সংসারে তা আমার ছিল না। তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয়। তোমার দাদার চরিত্র যেমনই হোক, তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে বিধাতাকে মন্দ বলতে পারি। অতএব আমার চিঠি সেজন্য নয়। কিন্তু আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি। তুমি তো জানো বিন্দু দেখতে এতই মন্দ ছিল যে সে যদি পড়ে গিয়ে মাথা ভাঙত তবে তার জন্য নয়, লোকে ঘরের মেঝেটার জন্যই উদ্বিগ্ন হতো। বিধবা মার মৃত্যুর পর খুড়তুতো ভাইদের অত্যাচারে সে যেদিন আমার বড় জায়ের কাছে এসে আশ্রয় চাইলে, তোমরা সকলে বিরক্ত হলে, কারণ বিন্দু ছিল তোমাদের কাছে অবাঞ্ছিত। তাই তো বিন্দুকে আমি নিজের ঘরে টেনে নিলুম। কিন্তু আমার ঘর তো কেবল আমার একার নয়, তাই কাজটি সহজ হলো না। বিন্দুকে তাড়াবার জন্য তোমরা উঠে পড়ে লাগলে। অবশেষে প্রজাপতি দেবতার শরণাপন্ন হলে, আর সে কথা জানতে পেরে বিন্দু আমার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললে, দিদি দিদি, আমার মতো কালো মেয়ের আমার বিয়ে করা কেন? সে বিন্দু, ও কথা বলতে নেই। শুনেছি তোর বর বেশ ভালো। ভালোই যদি, তবে আমার কি আছে? আমার কি আছে দিদি যে আমাকে তার পছন্দ হবে? এখনো তো বিয়ের 5 দিন বাকি। এর মধ্যে কি আমার মরণ হয় না দিদি? বিন্দু, ঈশ্বর জানেন, যদি এ কথা সত্য হতো আমি বাঁচতুম। শেষ পর্যন্ত বিয়েটা হয়েই গেল। বিয়ের 3 দিন পরে কয়লা রাখার ঘরে ভেড়াকে খাবারের দানা দিতে গিয়ে দেখি
বিন্দু ঘরের এক কোণে জড়সড় হয়ে বসে রয়েছে। আমি জিজ্ঞাসা করলুম, এ কি বিন্দু, তুই এখানে কেমন করে এলি? কি হয়েছিল? আহ, চুপ করে আছিস কেন? বিন্দু, বল, কি হয়েছিল? দিদি, আহ, বিন্দু, বিন্দু, সব কথা আমায় খুলে বল। তুই এখানে এভাবে কি করে এলি? তোর শ্বশুর বাড়ির লোক জানে? বিন্দু, বল। দিদি, দিদি, হ্যাঁ হ্যাঁ, কি কি হয়েছে বিন্দু, বল। দিদি, আমার স্বামী পাগল। কি বলছিস বিন্দি? এ কথা সত্যি? এত বড় মিথ্যে কথা আমি তোমায় বলতে পারি দিদি? কি হয়েছিল, কি হয়েছিল, সব খুলে বল। শুনেছি আমার শাশুড়ি সব জেনে শুনে জেদ করে বিয়ে দিয়েছেন। তারপর, তারপর কি হলো? বল বিন্দু, চুপ করে থাকিস না, কি হলো তারপর? বিয়ের পর দিন তার মাথা একেবারে খারাপ হয়ে উঠল। সারাদিন পর দুপুরবেলায় আমি যখন ভাত খেতে বসেছি, তিনি আমার ভাত শুদ্ধ থালা উঠোনে টেনে ফেলে দিয়ে সারা উঠোন চিৎকার করে দাপাদাপি করতে লাগলেন। তারপর থেকে আমি আর কিছু খাইনি দিদি। বিন্দু, তুমি বলো দিদি, এরপর আমি কেমন করে ওখানে থাকবো? তাই তো রাত্রিরে ভয়ে আমি পালিয়ে এসেছি। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই দিদি। বেশ করেছিস, বেশ করেছিস। এমন ফাঁকির বিয়ে বিয়েই নয়। তুই যেমন ছিলি তেমনি আমার কাছে থাকবি। দেখি কে তোকে নিয়ে যেতে পারে। কিন্তু সে কথা শেষ পর্যন্ত আমি রাখতে পারিনি। বিন্দু বুঝেছিল এ বাড়িতে থেকে সে শুধু আমার বিপদই বাড়াবে। তাই একদিন সেধেই গিয়ে ভাসুরের কাছে ধরা দিলে। বিন্দুর জন্য দুঃখে কষ্টে আমার বুক ফেটে যেতে লাগলো। কথা দিয়েছিলাম শেষ পর্যন্ত তাকে ত্যাগ করব না। তাই একদিন আমার ভাই শরৎকে ডেকে পাঠালুম। আমার ছোট ভাই শরৎ কলকাতার কলেজে পড়ছিল। যত রকম ভলেন্টিয়ারি করা, প্লেগের সময় পাড়ার সেবা করা, এসবে তার খুব উৎসাহ। শরৎকে বললুম, দেখ শরৎ, যেমন করে হোক তোকে বিন্দুর খবর এনে দিতে হবে। সে আর এমন কথা কি দিদি, এর চেয়ে তুমি যদি বলতে বিন্দুকে ডাকাতি করে নিয়ে আয় বা ওর পাগল বরের মাথাটা ভেঙে দিয়া, তাতে আমি অনেক বেশি খুশি হতাম। না না শরৎ, তার দরকার হবে না। এর চেয়েও দরকারি কাজ হলো বিন্দুকে আমার সাথে বুধবারে পুরী যাবার গাড়িতে তুলে দিতে হবে। কি পারবি নে? তুমি নিশ্চিন্ত থাকো দিদি, তোমাকে গাড়িতে তুলে দিয়ে আমিও পুরী পর্যন্ত চলে যাব। ফাঁকি দিয়ে জগন্নাথ দেখা তো হবে। আচ্ছা দিদি, আমি চলি আজ। 3 দিন পর সন্ধ্যের দিকে শরৎ এলো। তাকে দেখে আমার বুক দমে গেল। জিজ্ঞেস করলে,
কি হলো শরৎ? রাজি করাতে পারলি না বুঝি? কি হলো? চুপ করে আছিস কেন? বিন্দুর কোনো খবর পেলি? শরৎ, বল, চুপ করে থাকিস না। তার আর দরকার হবে না দিদি। কাল রাত্রিরে কাপড়ে আগুন লাগিয়ে সে আত্মহত্যা করেছে। শরৎ, আমি হেরে গেলাম শরৎ। আমি বিন্দুকে বাঁচাতে পারলাম না। শরৎ, এই বুধবার আমি খুড়িমার সাথে পুরী চলে যাচ্ছি। তুমি কি একেবারেই চললে দিদি? হ্যাঁ, একেবারে। জানিস শরৎ, বিন্দু দেখিয়ে দিলে মৃত্যু তোমাদের চেয়ে অনেক অনেক বড়। তোমরা যে আপন ইচ্ছে মতো জীবনটাকে পায়ের তলায় চেপে রেখে দেবে, তোমাদের পা এত লম্বা নয়। হ্যাঁ রে শরৎ, মৃত্যুর মধ্যে সে মহান। সেখানে সে কেবল বাঙালি ঘরের মেয়ে নয়, খুড়তুতো ভাইয়ের বোন নয়, কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয়, সেখানে সে অনন্ত। বিন্দুর মৃত্যুতে দেশ শুদ্ধ লোক চটে উঠল। বললে, কাপড়ে আগুন লাগিয়ে মরা মেয়েদের একটা ফ্যাশন হয়েছে, এ সমস্তই নাটক। কিন্তু নাটকের তামাশাটা কেবল বাঙালি মেয়েদের শাড়ির উপর দিয়ে হয় কেন? বাঙালি বীর পুরুষদের কোঁচার উপর দিয়ে হয় না কেন? সেটাও তো ভেবে দেখা উচিত। বিন্দিটার এমনি পোড়া কপাল বটে। যতদিন বেঁচে ছিল রূপে গুণে কোনো যশ পায়নি। মরবার বেলাও যে একটু ভেবে চিনতে নূতন ধরনে মরবে, তাও তার ঘটে এলো না। মৃত্যুর বাঁশি যেদিন এই বালিকার ভাঙা হৃদয়ের ভেতর দিয়ে আমার জীবনের যমুনা পাড়ে বাজল, সেদিন আমার বুকের ভিতরটা যেন বান বেঁধল। বিধাতাকে জিজ্ঞাসা করলুম, তোমার এমন ভুবনে আমার এমন জীবন নিয়ে কেন অতি তুচ্ছ ইট কাঠের আড়ালটার মধ্যেই আমাকে তিলে তিলে মরতেই হবে? কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা, এর বাঁধা অভ্যাস, বাঁধা বলি। তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে। ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণখানা আগা গোড়া ছিন্ন করে দিলে। ওরে মেজ বউ, ভয় নেই তোর। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই। এইবার মরেছে মেজ বউ। তুমি ভাবছ আমি মরতে যাচ্ছি? ভয় নেই, অমন পুরনো ঠাট্টা আমি তোমার সঙ্গে করব না। মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল, তার শিকলও তো কম ভারী ছিল না। তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরাবাই তার কানে বলেছিল, ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল। প্রভু, তাতে তার যা হবার তা হোক। এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমিও বাঁচব, আমি বাঁচলুম। ইতি তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন মৃণাল।